এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। মাহজাবিন উঠে শাড়ির উপর একটি সাদা সুতির ওড়না জড়িয়ে নিয়ে অজু করে এসে নামাজে দাঁড়ালো। ততটুকু সময় ক্যাথরিন পেলেন নিজেকে সামলানোর। 48 বছর বয়সী নারী তিনি। ঘর সংসার ত্যাগ করেছেন যুগ কয়েক আগে। মানব সেবায় নিয়োজিত করেছেন তুচ্ছ জীবনখানা। বিলাসিতা রং তার জীবনে নেই। রোজ তিনি বাইবেল পাঠ করবার সময় অহিংসাকে পালন করেন ভেতরে, অথচ আজ একে হিংস্র পাপিষ্ঠের জন্য তার চোখে পানি। এ কি ঈশ্বরের কাছে পাপ বলে বিবেচিত হবে? তিনি মাহজাবিনকে দেখলেন। মেয়েটি তাকে মাদাম সম্বোধন করে। উচিত নয়, তাকে ডাকতে হবে সিস্টার বলে। কিন্তু তিনি কিছু বলেননি। এক অদৃশ্য টান তার তৈরি হয়েছে মেয়েটির উপর। তার ইচ্ছে তৈরি হয়েছে বাকিটা জীবন মেয়েটির সঙ্গে পরিচয় রাখার। ভেতরে অসংখ্য প্রশ্ন জমেছে। মাহজাবিন কেন মরে গেল না? তার তো জীবনের প্রতি তৃষ্ণা নেই, কিন্তু প্রতিশ্রুতির ওপর ভিত্তি আছে অসীম। নয়তো একটি অসহায় নারীর মিছিল কাঁধে বয়ে নিতে নিজের নষ্ট জীবন কেউ বহাল রাখে না। মাহজাবিন মার্জিয়াকে কথা দিয়েছিল, মার্জিয়া ও তার বাচ্চার এই জীবনে দায় সে বয়ে দিবে। সেই প্রতিশ্রুতি রক্ষার্থে মাহজাবিন এক জীবন উৎসর্গ করেছে। কিন্তু শুধু তা হলে মানা যেত। নিজের ভাইয়ের সন্তানকে পালন করলেই বা সে যে তার জীবনকে নরক করা 3 প্রধান পাপিষ্ঠদের ঘরের নারীদেরকে অব্দি বয়ে নিয়ে বেড়াচ্ছে। এটা কি মহত্ব নাকি পাগলামি? যেখানে তার নিজের বেঁচে থাকার হেতুই নেই, সংসার নেই, স্বামী সন্তান, শারীরিক সুস্থতা, মা বাবা কেউ তো নেই। শুধু এই বেঁচে থাকা পরের জীবন টেনে দেবার দায়ে। ক্যাথরিন অবাক হলেন। মাহজাবিন কি তারই মতো এক ব্রতী নয়, যে কেবল মানুষের সেবায় এক জীবন উৎসর্গ করেছে? যার নিজের জীবনে কিছু নেই, নিজের বলতে কিছু নেই, আছে কেবল এক কাঁধ ভর্তি দায়বদ্ধতা, স্বার্থহীনতা। সেই দায় টানতে মাহজাবিন নিজের এই অসহনীয় জীবনটা বয়ে চলেছে। জেনে বুঝে হেরে গেছে শুধু একটি ওয়াদার কাছে, একটি পাপের কাছে। জয়ামির যেমন আত্মহত্যা করলো বন্দিত জীবন থেকে, মাহজাবিন পারেনি। আত্মহত্যা মহাপাপ। মাহজাবিন এখানে কাব্য, কিন্তু জয়ামির পাপের ঊর্ধ্বে। যে কেউ বলবে জয়ামিরকে ক্রস ফায়ারে মারা হয়েছে, ক্যাথরিন তাদের কাউকে কখনো বোঝাতে যাবেন না। অবশ্য জয়ামিরের সেই রাতের গোটা আয়োজনটাই ছিল এমন এক আত্মহত্যার, যা আপাত দৃষ্টিতে আত্মহত্যা বলে বিবেচিতও হবে না। কারণ কেউ মাহজাবিনের মুখে সেই বর্ণনা শুনবে না। জয়ামির কি প্রচেষ্টাও উন্মাদনার সাথে বাধ্য করেছিল তার উপর গুলি চালাতে? পালিয়ে গেছিল সে জীবনের থেকে। ক্যাথরিন একবার মাহজাবিনের মতোই কৃতজ্ঞ হয়েছিলেন জয়া আমিরের উপর, যখন তিনি শুনেছিলেন পলাশের ছাদ থেকে মাহজাবিনের সম্মান রক্ষার গল্প। তখন তার মনে হয়েছিল জয়া আমিরকে থুতু দিয়ে ঠিক করেনি মাহজাবিন। কিন্তু এখন তা মনে হচ্ছে না। মাহজাবিন সেদিন অজান্তেই একটা সঠিক কাজ করেছিল। থুতুটুকু প্রাপ্য ছিল জয়ের, কিন্তু তার বদলে জয় যা করেছে সেটা আগুন থেকে বাঁচিয়ে পানিতে ডুবিয়ে শ্বাস আটকে মারার মতন। আর তা কতটুকু কৃতজ্ঞতার দাবিদার জানা নেই ক্যাথরিনের। পলাশকে অন্তের পরিবারটা চিনিয়েছে হামজা। এরপর পলাশ কেবল নিজের কাজ করেছে, যেটা তার কাজের পদ্ধতি, সেভাবেই যা করেছে। কিন্তু এরপর জয় পলাশের সাথে যা যা করেছে তা ছিল গাছে তুলে দিয়ে মই টান দেয়া। আবার পলাশ অন্তুকে বারবার চেয়েছিল ধর্ষণ করার জন্য, যেটা অন্তু বিয়ের পর জয়ের কাছে বৈধভাবে হয়েছে বারবার। ইচ্ছে সম্মতি না থাকার পরও বাধা না দেবার অপারগতায় মেনে নেয়া আর মনকে মিথ্যা সান্ত্বনা দেওয়া একটি নারীর জন্য ধর্ষণের সংজ্ঞার সাথেই মিলে যায়, যাকে বলে ম্যারিটাল রেপ। লাইসেন্স করা পিস্তল দিয়ে কাউকে খুন করা আর কি? পলাশের সেই লাইসেন্সটাই ছিল না। জয়ের কাছে 3 কবুলের লাইসেন্সটা ছিল, কিন্তু জয় শেষ অবধি মাহজাবিনকে ভেতর থেকে আকাঙ্ক্ষা করে বসায়, যা অঘটন ঘটল। এই গোটাটার পেছনে একটি মূল ঘটনা দায়ী। বড় ভাইদের ওপর অন্তিকের অবাধ্যতা এবং তার
জের ধরে আবার অন্তুর অন্যায় মেনে না নেবার প্রবণতা। মিস ক্যাথরিন ভেবে ক্লান্ত হয়ে উঠলেন। মাহেজাবিনকে দেখলেন। মাহেজাবিন শান্ত চিত্তে তার রবের সামনে নিজেকে সমর্পণ করছে। এক একটি সেজদা লম্বা, তার স্নিগ্ধ গভীর, চাপা বিষাদে মুখখানা মাখা, ওজোর পানি ছিটকে লেগে আছে মুখটায়। নারীর সহ্য ক্ষমতার মাত্রা কতটুকু? পাশের ঘর থেকে শিশু কন্যার কান্নার আওয়াজ এলো সামান্য। মার্জিয়া দুটো চাপা ধমকে চুপ করলো মেয়েটিকে। মায়াজাবের নামাজ শেষ করে উঠলে ক্যাথরিন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে মনে পড়ল। মাহেজাবিন, অন্তিকের মেয়ের নাম কি হুমায়রা রাখা হয়েছে? অরিবা, অরিবা মুমতাহিনা। বলতে বলতে মাহাজাবিন সোফায় বসলো আবার। আমি রেখেছি। মিস ক্যাথরিন বললেন। খুব সুন্দর নাম। এরপর তিনি আনমনা হলেন। জিজ্ঞেস করে সাহস পেলেন না, জয় আমিরের কাঙ্ক্ষিত নামটি রাখুনি? পিতার খুনি সন্তানের নাম ঠিক করতে পারে না? মার্জিয়া তার বরদাস্ত করবে না। যে সন্তানকে গর্ভে নিয়ে সে বিধবা হয়েছে, সেই সন্তানের নাম তার স্বামীর খুনি রাখবে? প্রশ্নই ওঠে না তো। নামটা জয় আমির উচ্চারণ করেছিল বলে মার্জিয়া 4 অক্ষরের সেই নামটিকেও ঘৃণা করে। জানো মাহেজাবিন, আমাদের ক্যাথলিক খ্রিস্ট শাখার ভিত্তি হলো ট্রিনিটি, অর্থাৎ ত্রিত্ববাদ, ফাদার, সন অ্যান্ড হোলি স্পিরিট। আমি কি প্রতীক অর্থে তোমার অবরুদ্ধ নিষিদ্ধকে পিতা, পুত্র ও পবিত্র আত্মার প্রবাহ ধরে নিতে পারি? মাহাজাবিন মাথা নাড়ে। পবিত্র আত্মাকে মাদাম, যদি আপনি আমাকে নির্দেশ করেন তো আমি পানহা চাইছি। আপনি যা বললেন তা আমার ধর্মমতের শিরক, কিন্তু আপনি যখন প্রতীকী অর্থ ধরেছেন সেক্ষেত্রে জয় আমির ও তার সন্তান যদি পিতা ও পুত্র হয়, পবিত্র আত্মার স্থানটি আমার জন্য ফাঁকা থাকে। অথচ আমি পাপিষ্ঠা। কি পাপ করেছ? আমি এই হাতে মানুষ খুন করেছি, অথচ কারাবরণ করিনি। আমি অ্যাডভোকেট হতে যাচ্ছি, অথচ নিজের বিরুদ্ধে প্রসিকিউশনে যাবার পরিকল্পনা রাখিনি। সবাই শান্তি পেয়েছে, শুধু আমি বাদে। অথচ আমি দেখছি তুমি ছাড়া আর কেউ শাস্তিই পায়নি। এই ইন্টারনাল পানিশমেন্ট হ্যাজ বিন গিভেন টু ইউ। কথাটুকু মনে মনে বলে ক্যাথরিন আলতো হাসলেন। একটা প্রশ্নের উত্তর দাও, প্রাণী হত্যা পাপ হবার পরেও কিভাবে প্রাণী হত্যা বৈধ হতে পারে? হিংস্র, ক্ষতিকর প্রাণী হত্যা বৈধ। আমি তো ভাবছিলাম এটা তুমি জানোই না, মূর্খ মেয়ে। কোন ধর্মের কাছে যাবে তুমি? সকল ধর্মই তোমাকে বলবে ঠিক যেমন অহেতুক হত্যা পাপ, তেমনি আত্মরক্ষার জন্য হিংস্র পশুবধ বৈধ। কেননা তুমি যদি তখন সেই প্রাণীটিকে হত্যা না করো, উল্টো তুমি অথবা কোনো নিরীহ নিহত হবে। তুমি বলছো মানুষ খুন করেছো। শিক্ষিত মেয়ে হয়ে এত বড় ভুল কথা কেন? মানুষের সংজ্ঞা জানো না তুমি? যে মানুষ অপর একটি মানুষের জন্য ক্ষতিকর, সে মানসিকতাহীন প্রাণী, যাকে সাধারণ ভাষায় জানোয়ার বা পশু বলা হয়। তুমি যে অবস্থানে দাঁড়িয়ে খুন করেছো, তা না করলে বরং তুমি পাপী হতে পারতে। কিন্তু খুন তো খুন মাদাম। আমি আগামীতে যখন কোনো খুনি আসামির বিরুদ্ধে আদালতে দাঁড়াবো, আমার মনে পড়বে তারই মতো একটি পাপী আমার ভেতরেও আছে। আমি কেন আজ কাঠগড়ায় না দাঁড়িয়ে আইনজীবীর স্থানে? মিস ক্যাথরিন একটু হাসলেন। জয় আমির আর মাহাজাবিনের মধ্যে প্রধান ফারাকটা কোথায়? এখানেই। জয় আমির পাপ করেছে স্বীকার, কিন্তু অনুশোচনার ধারে কাছেও ঘেঁষেনি। সক্রেটিস্ট বলেছেন, অন্যায় করা অনুতপ্ত না হওয়ার আরেক অন্যায়। মাহাজাবিন এমন একটি খুনের অনুতাপে ডুবে আছে আজও, যা নৈতিকতার গভীর দৃষ্টি থেকে দেখলে খুনি নয়। অথচ জয় আমির সামান্য অনুতাপ করেনি মরার আগ অব্দি। শুধু পাপের স্বীকৃতি যথেষ্ট নয় পাপ মোচনের জন্য। অনুতাপ ও শাস্তি গ্রহণ ছাড়া পাপ মুক্তি নেই। এখানেই দুজনের পথ আলাদা হয়েছে। যে পাপী সে কখনো রোজ সেই পাপ নিয়ে অনুশোচনা করে না, আর যে করে সে পাপের উদ্দেশ্যে করেইনি। তিনি বললেন, আমি বাইবেল, কোরআন, গীতা, ত্রিপিটক পড়েছি। সেই হিসেবে এবং এ অবধি তোমার বলা ঘটনা প্রবাহ মতে বলবো, তুমি পাপ না করে সীমাহীন শাস্তির অধিকারী হয়েছ। অভিনন্দন তোমাকে। জেল হলো না, না জরিমানা, না মৃত্যু। আপনি কোনটাকে শাস্তি বলছেন? আমি তো জিতে গেছি। মিছে সান্ত্বনায় বাঁচতে চাইলে আমি তোমায় মানা করব না, কিন্তু জিতেছে জয় আমির। জিততে পারোনি তুমি আর হামজা।
প্রধান প্রতিদ্বন্দ্বী দুজন রয়ে গেছে নরকে। জয় খুব জানতো শাস্তি জীবনের অপর নাম। সে সেই জীবনকে বুড়ো আঙুল দেখিয়ে পালিয়েছে চরম চতুরতার সাথে। তুমি বোকা, ফেসে গেছো দায়ভারের কাছে। তুমি জিততে পারতে যদি এই যে কতগুলো প্রাণের দায়ভার তুমি কাঁধে তুলে নিয়েছো। স্বার্থপরের মতো তা ঝেড়েই কারাবরণ অথবা মৃত্যু বেছে নিলে। পালাতে যখন পারোনি, এবার এই জীবনের দড়ি টানতে টানতে হাত ব্যথা হলেও থেমো না মাহজাবিন। আপনি কি তিরস্কার করছেন আমায়? করছি। এত বড় বোকাকে তিরস্কার করাই যায়। একটি নরকবাস তুমি বেছে নিয়েছো জীবনে। মাহজাবিন আলতো হেসে হেলান দিল সোফায়। আব্বু এমনটাই বলেছিল জীবন সম্বন্ধে। নরক তো জীবনবাসী। সে ওনাটুকু আলগা করে নিল। বাইরে সকালের আভা ফুটেছে। এভাবেই সেদিন সকাল হলো একটু একটু করে, কিন্তু বৃষ্টি থামলো না, বরং তোড়জোড় বাড়লো। আলো ফোটার সাথে সাথে ছুমছুম করে ঝেপে এলো। ক্যাথরিন জিজ্ঞেস করলেন, সেই দিনটা কি পুরোটাই বৃষ্টিমুখর ছিল মাহজাবিন? সকাল 9টা বাজলো, তখনও ঝরছে আসরে বৃষ্টি। অন্তু থর থর করে কাঁপতে লাগলো। লোকটা শুয়ে আছে, হাত থেকে রক্ত পড়া থেমে গেছে। বৃষ্টির পানিতে তাজা রক্ত ধুয়ে সবুজ ঘাসে লাল মিশে যাচ্ছে। আমি নিবাসে ফ্রন্ট ইয়ার্ডের ছাউনি পোর্টিকোর নিচে অবস্থান নিয়ে পুলিশ বাহিনী তখন এফআইআর লিখতে ব্যস্ত। তারা সরকারের কাছে জবাবদিহি লিখছে। তারা লিখল, জয় আমিনের সঙ্গে বন্দুকযুদ্ধে তাদের ফোর্সের একজন সদস্য নিহত হয়েছে ও আরেকজন মৃত্যু মুখে, এবং শেষ অবধি তারা নিজেদের আত্মরক্ষার উদ্দেশ্যে ভয়াবহ ক্রিমিনাল জয় আমিরের উপর গুলি চালাতে বাধ্য হয়েছে। এটা লিখতে গেলে বেগ পেতে হতো যদি না হামজার দিন ফুরত। জয় আমিরের শরীরে তাজা 4টে গুলি বিঁধেছে। আত্মরক্ষার জন্য ক্রিমিনালকে একটি গুলিবিদ্ধ করে কাবু করাই যথেষ্ট। মারার হলেও গুলি একটি মানুষকে থামাতে চালানোর নয়। সুতরাং বাহিনী সবগুলো এই নিয়ে রাজনৈতিক উপরমহলের কাছে জবাবদিহি করতে কলিজা ফেটে যেত। কিন্তু সেই লিঙ্কটা দুর্বল হয়ে গিয়েছিল দুই ভাইয়ের। এই সুবিধাটুকু পেয়ে পুলিশ ফোর্স নিশ্চিত ময়না তদন্তেও নেওয়া হবে না লাশ। চিহ্নিত অপরাধী জয় আমির নিশ্চিত ফাঁসির আসামি ছিল। বিবেচনার ওপর কম করে হলেও যাবজ্জীবন দণ্ড শোনানো হতো। মৃত আসামি জয়ের পরিবারে কে কে আছে? স্ত্রী বসে আছে মৃতদেহের পাশে, আর কে আছে? রিমি ও তুলি প্রথমবার সেদিন আমির নিবাসে এলো। থমকে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। নারী দুটো এত বড় নিবাস, এত আভিজাত্য, এই বাড়ির উত্তরসূরি জয় আমির, যেই লোকটা একটা জীবন এই পরিচয়কে এড়িয়ে কাটালো, তার শেষ শ্বাসটুকু ঠিক তার পরিচয়ের জমিনেই পড়লো। পাপ কি ধুয়েছে তাতে? ঘটনাটা রিমির বিশ্বাসই হলো না। জীবনে লুঙ্গি প্যান্ট ধোয় না লোকটা, দরজাটাও আটকে ঘুমায় না। রিমি বা তরুর সকাল সকালেই যেতে হয় যে তার রুম পরিষ্কার করতে অথবা নোংরা পোশাক নিতে। সে এইরকম কত সকাল লোকটাকে চিৎপটং হয়ে বিছানায় পড়ে থাকতে দেখেছে। আজও না হয় বিছানা নয়, নোংরা ঘাসের উপরই পড়ে আছে। তাই বলে লোকটা একটু পর উঠে চিৎকার করে ভাত চাইবে না? তার কাছে হামজা ভাইয়ের খোঁজ করবে না? রিমির শ্বাস আটকে গেল। তুলি শিওরে হাঁটু ভেঙে বসে ঝাঁকায় জয়কে, কর্কশ স্বরে বলে, এই বারবার এই বলেছিলি যে আমায় বিয়ে দিবি, আমি অসহায় বলে মিছে সান্ত্বনা দিয়েছিস। বিয়ে তো দিলি না, আমার চুপচাপ শুয়ে থেকে খালাস না রে। আমি জীবন কাটাবো কি করে? তোর এক একজন পণ্যের কাজ করে এক এক দিকে পাড়ি জমাচ্ছিস। আমাকে কে দেখবে? আমার মেয়েকে কে দেখবে? কোলে দুধ নেই দুদিন, ভাত চটকে দিলে বমি করে কাঁদে। দুধ আনতে যাবে কি? দেখ দাঁড়িয়ে আছি, তোকে দেখছে। ও কাঁদলে উঠবি না? জয় ওঠ বলছি। আমার মেয়ে না খেয়ে আছে, আমার ভরা জীবন পড়ে আছে। আমাকে খেতে দেবার লোক নেই, দেখার কেউ নেই, বাপ নেই, মা নেই। কার আশায় রেখে গেলি? আপন ভাই নেই আমার, ফুফাতো ভাই হিসেবে কোন দায়িত্বটা পালন করে গেলি রে নিমক হারাম? জয় ওঠ। কোথা থেকে যেন হুড়মুড় করে একটা পাগল ছুটে এলো। পাগলটা হলো কবির। হাঁটু ভেঙে বসে পড়লো জয়ের বুকের উপর ঝুঁকে, হাতে বুকে রক্ত মেখে গেল। কত লোক আজ ভূত নিবাসে জড়ো হয়েছে। বৃদ্ধরা হাই হাই করে উঠেছে থেকে থেকে আমির পরিবারটারে ক্যান যে এমনে চিল শকুর নাই সিরা খাইল।
এই চ্যাংরা একদিন পর কে আইছিল এই সাপের বাড়িটাত? আর কি ডর নাই? বাপ কেসে চাচা দাদা মায় বেহাইয়ার মতন আইসে ওই জীবনটা দিত। খুবই অবাককর দৃশ্য দেখা গেল। একজন ক্রিমিনাল দাগী আসামির আইনের হাতে মৃত্যু এত মানুষের হাহাকারের কারণ হতেই পারে না, কিন্তু করেছে। কারণ এরা জানে না জয়ের জীবনের নারকীয় অপরাধগুলো। ভাই ভাবি ভাইয়ের কি হয়েছে? জয় ভাই? কবিরের ডাকে অন্তু চোখ তোলে। তার খুব অবাক লাগে, চারিপাশটা সব কেমন গুলিয়ে গেছে। জয় আমির সত্যি শাস্তি পেল না। এত পাপ করেও কিছু মানুষের মাঝে নিজের নিজের চলে যাবার এত হাহাকার রেখে গেছে যে লোক, তার শাস্তি কোথায়? জয় ভাই, আমি কিন্তু একটুও সহ্য করব না এসব। আপনি কইছিলেন পলাতক হইলে তারপর দেশের বাইরে দেখা হবে। আমি সেই আশায় সঙ্গ ছাড়ছি। আজই কিন্তু কথার হেরফের হয়েছে ভাই, এটা মানবই না আমি। না, এই তো কথা আসিল না। আপনি কইলেন যা কবির আমি আইতেছি, আপনি যাইবেন না। আজই আর আপনারে ছাইরা যাইতাম না। আবার ফাঁকি মারবেন আপনি, জানি আমি। চলেন আমার সাথে, চলেন, একসাথে যাব। এত পুলিশের সামনে পড়ছেন কেমনে? আপনি আমার কথা দিয়া কথা রাখেন না, এইটা হইতো না। ওঠেন ওঠেন ওঠেন। এত রক্ত কিসের ভাবি? এত রক্ত কার রক্ত? ওঠে না কেন? ওই আপনি কিছু কোন কইলাম আপনার কথা শুনে? কোন কিছু কোন যে কয়বার ডাকে? অন্তু জয়কে দেখে, কি মিছে আশ্বাস সবার। তার কথা নাকি জয় আমির শোনে। হাহ, সে কত অনুরোধ, কত প্রচেষ্টা করেছে কিছু প্রাণ বাঁচাতে। তাদের সঙ্গে পাপিষ্ঠ জয় আমির কি করে এসেছে কে জানে। সে যে এতবার থামতে বলল, জয় আমির কি থেমেছে? বরং নিজের পরিকল্পনা মতো ঠিক আত্মহত্যার দিকে এগিয়ে গেছে সুকৌশলে, তবু পাপ থেকে ফেরেনি। চোখের ভাষায় জয়কে ডাকে। বাড়ি সবার দেখছি কত কত আবদার আবেদন আপনার কাছে, আমার নেই। কেবল আপনার কাছে শুধু আমারই কিছু চাওয়া পাওয়ার ছিল না দেখছি। বেশ তো, যা চেয়েছি তা দেবেন না বলে পালালেন। কত রঙ্গ কৌশল! একটা পাপ বিতাড়িত জীবন, একটি বন্দিত্বের প্রায়শ্চিত্ত। অসম্ভব আবদার রেখে সবার থেকে আলাদা হলাম। সবার মতো আবদার প্রকাশ করে কাঁদতে পারছি না। আমার আপনার ছিলই বা কি জয় আমির? একটি অসম্পর্ক, একটা বিরোধ, তথাকথিত বৈধ একটি পরিচয়। তার ভিত্তিতে কি বা চাইবার থাকতে আছে আপনার কাছে বলুন তো? এক জীবনে কারো মেয়ে বোনও কিছু বন্দির কাণ্ডারি হতে গিয়ে স্ত্রী ও মা হওয়া হলো না। একটি বাপ ভাইও কিছু বন্দির দায়ে সন্তানও কিন্তু থামে খানিকক্ষণ, জয়কে দেখে। ঝিরঝির করে বৃষ্টি ঝরছে শ্যামলা মুখটার উপর। বিগত দিনে বেড়ে ওঠা দাড়ি গোফ চুইয়ে পানি পড়ছে অন্তু সুধয়। আপনি কে? আমার কে আপনি? স্বামী হবার যোগ্যতা কি আছে আপনার? একটা আমজাদ আলী প্রামাণিকের মতো পুরুষ আমি চেয়েছিলাম আমার স্থলে। এলেন আপনি দাবানলের আগুনের মতো দাউ দাউ করে জ্বালালেন। আজ যখন নিভেছে আপনার শিখা, চারপাশে তাকালে দেখছি কেবল বন উজাড় ছাই, তছনছ হওয়া বিধ্বস্ত প্রকৃতি। কোথাও এক ফোঁটা জীবন নেই, কেবল দহনের ধোঁয়া। কেন এসেছিলেন আমার জীবনে? আমি তো চাইনি, কস্মিন কালেও আপনার মতো নোংরা পুরুষকে চাইনি। অন্তুরা কখনো আপনাদের চায় না, তবু এলেন, পোড়ালেন, চলে গেলেন। এ আপনার স্বেচ্ছাচারিতা নাকি আমার নিয়তি? এলেন যখন জীবনটা গুছিয়ে নিলেও হতো। আমার তো বাপ নেই। 3 কবুল পড়ার পর আপনার কি কর্তব্য ছিল না আমার এক জীবন কাঁধে বয়ে দেবার? অথচ আপনি আমার রুহ অবধি পুড়িয়ে ছাই করেছেন দিনের পর দিন। কারণ কবুলের মর্যাদা আপনি বোঝেন না, পাপিষ্ঠ। এত অসহায় হয়ে এক নারী জীবন কি করে পাড়ি দিব একটাবার জিজ্ঞেস করেছেন? বাপ হারিয়ে অন্তু কত অসহায় হয়ে পড়েছিল। কখনো কান বাঁধিয়ে অন্তুর বুকের নিঃশব্দ আত্মচিৎকার শুনেছেন? আপনি শুধু আরমিনকে দেখেছেন। বিয়ের পর তথাকথিত স্বামী হিসেবে কথা ছিল আপনাকে অবলম্বন করে দাঁড়ানোর।
অন্তুর বুকটা যে আজ হু করে কেঁদে উঠলো। জয় আমিরটা দেখলো না এই অন্তুকে, দেখলে অবাকই হয়ে যেত, আফসোসে আরেকবার মৃত্যুকে বরণ করতো কি। কিন্তু আপনি স্বামী হলেন না, আপনি হলেন জয় আমির। এত পাপ, এত নিষ্ঠুরতা কোনোদিন শুধরালেন না। এসব দেখে ব্যথা পাও? কোনোদিন জানতে চাইলেন না আমার কাঠিন্যের নিচে নারীত্বের স্তর কতটুকু পুরু? কারণ আপনি নাকি আমার কান্না দেখেননি, তাতে বড় আফসোস আপনার। তাহাজ্জুদে বসে মালিকের কাছে কেঁদে মাতাল হয়ে আপনার ঘরে ফেরার সময় হবার আগেই কঠিন হয়ে বসে থেকেছি। আপনিও সমস্ত সীমা পেরিয়ে পাপ করে গেলেন। সেই সুবাদে ভেতরের নারী অন্তুকে হারিয়ে আমি হলাম কেবল একজন হবু আইনজীবী। তাই আপনিও কেবল আমজাদ আমজাদ আলী প্রামাণিকের প্রতিবাদী অন্তুকে দেখলেন। উকিল হবার স্বপ্ন দেখা ন্যায় বিচার প্রবণ আরমিনকে দেখলেন। জয় আমির, আপনি আমায় দেখেছেন কোনোদিন যে মেয়েটা একটু একটু করে নারী জীবনের সমস্ত শখ আহ্লাদের গলা কেটে কিছু প্রাণ বাঁচাতে আপনাদের সাথে লড়াই করে গেছে, শেষে না সেই প্রাণগুলো বেঁচেছে না সে নিজে? আমার বয়স কত? 24 বুড়ি হয়ে গেছি আমি। বলুন না, আপনি এমন এক বৈধ পুরুষ আমার, যে হয় যাবে কারাবাসে নয় নরকবাসে, আর এ দুটোর কোথাও না গেলে অবাধ পাপাচারে, যেখানে শুধু নিরীহর রক্ত, ক্ষমতার দাপট ও ত্রাস। কোথাও তাকে নিয়ে সুস্থ সংসারের অপশন নেই। অথচ এই নারীর জীবনে স্বামীর জায়গার দখলদারিত্ব সেই পাপিষ্ঠ পুরুষটির কোনোদিন জিজ্ঞেস করেছেন এই জীবনের নারীত্বকে বিসর্জন দিতে আমার কলিজা থেকে কতটুকু রক্ত ঝরে গেছিল? সেই ব্যথার তীব্রতা কতখানি ধারণা করতে পারেন? নারী হয়ে জন্মে নারীত্বকে বর্জন। অথচ আপনি জয় আমির না হলে আমার একটা সংসার হতো, আমার সন্তান আমার গর্ভে থাকতো, আমার একটা জীবন হতো, একজন স্ত্রী ও মা আমি হতাম। সব কেড়ে নিয়েছেন। জবাব দিন, যখন এলেনই কেন জয় আমির হয়ে এলেন? যে আপনি জয় আমির, সে কেন আমায় 3 কবুলে বাঁধলেন? আজ সেই আপনি যে স্বার্থপরের মতো পালালেন। আমি কোথায়, কার কাছে যাব? আমার কাছে কে? আমার আছে কে? আমার আশ্রয় কোথায়? আপনি কারাগারে যেতেন, তখনও আমাকে আমার সন্তান পিতার পরিচয়হীনতায় মানুষ করতে হতো। কারণ আপনার মতো পাপীর সন্তান হওয়া কোনো সন্তানের জন্য শুধুই লাঞ্ছনার। যেভাবে আপনি মানুষ হয়েছেন, আপনার মতো সেই একই জীবন আমার সন্তানও পেত, শুধু প্রেক্ষাপট ভিন্ন। কেন আপনাকে কেন কারাবাসেই যেতে হবে? এত পাপ কেন লেগে থাকবে আপনার হাতে? ঠিক আছে, থাকলো। আমি তার জবাবদিহি চাইতাম না, কিন্তু আমার জীবন নষ্ট কেন করেছেন? আপনার মতো জাহিলের স্ত্রী কেন হতে হয়েছে আমাকে? আপনি আমার কাগজ কলমের স্বামী, হৃদয়ে কতটুকু কেমন জিজ্ঞেস করেছেন কখনো? জিজ্ঞেস করলে হয়তো বলতাম। আপনি একটি সূচের বিষ মাখা সরু প্রান্ত, যা আমার হৃদয়কে প্রতি ক্ষণিক খুঁচিয়ে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত করেছে। তা শোনার পর কি স্বামী হবার চেষ্টা করছেন? তবু ক্ষমা পেতেন না? আমি ভুল ছিলাম, আমি আপনাকে ক্ষমা করতে পারিনি। যদি আপনার শাস্তি মৃত্যু হয় তো আমি ক্ষমা করেছি আপনাকে, কিন্তু অন্তরিজ্জত আমজাদ প্রামাণিকের প্রাণ ও পরিবারের জীবনের ঋণ তোলা রইল। এত হিসেব গরমিল রেখে বর্বর শুয়ে থাকা পাপী পুরুষ। আপনি আমার স্বামী নন, আপনি আমার আসামি। দুর্ভাগ্যবশত আমার সন্তানের বাপ। আপনার কাছে আমার কিছু চাইবার নেই। এই বিরোধ মিটল না। আপনি শর্ত ছেড়ে পালালেন, কিন্তু যে আরমিনের আপনার কাছে কিচ্ছু চাইবার নেই, সেই আরমিন আজ মিটে গেল। আজ থেকে সে কেবল একজন পাপিষ্ঠ বাপের পাপের প্রায়শ্চিত্তে অকালে প্রাণ দেয়া সন্তানের মা, মাহেজাবিন আমির। যেদিন এই লোক অন্তুকে পলাশের কাছ থেকে বাঁচিয়ে আনলো, অন্তু কৃতজ্ঞতাটুকু জমিয়ে রেখেছিল। আমজাদ সাহেব তাকে কৃতজ্ঞতা শিখিয়েছেন। পরবার দেখা হলে মিটিয়ে দিত বোধ হয়, হয়তো একটু ইতস্তত করে গম্ভীর গলায় বলতো, ধন্যবাদ জয় আমির। তখন মানসিক অবস্থা ভীষণ খারাপ ছিল। আমার উচিত হয়নি থুথু দেয়া। একটা সত্যি কথা বলি, বিশ্বাস করবেন? আমি মিথ্যা বলি না। থুতুটুকু পলাশের জন্য বরাদ্দ ছিল,
তা আপনাকে দিয়ে বসেছি। আমি আপনার ছোট বোনের মতো। আমার বড় ভাই আমাকে এই পরিস্থিতিতে ঠেলে দিয়েছে, আর আপনি আমার বড় ভাইয়ের মতো কাজ করে আমায় বাঁচিয়ে এনেছেন। সিনিয়র আপনি, আমি ছোট মানুষ, ভুল হয়েছে আমার। কিন্তু এরপর এই ক্ষমা চাইবার পর জয় আমিরের প্রতিক্রিয়া কেমন হতো জানা নেই, কিন্তু অন্তু জানতো না ইতিমধ্যে তার সঙ্গে এর চেয়েও খারাপ কিছু করবার পরিকল্পনা জয় আমিরও হামজা করে রেখেছিল। হয় পলাশের রুফটপ, নয়তো ক্লাব ঘর দোতলা। কিন্তু জয় আমির মাঝখানে থুতুর বদলা নিতে গিয়ে ঘটনা বদলেই দিল। অন্তুর জীবনটা কেড়ে নিল নোংরা ছলনার কৌশলে। অথচ লোকটা তাকে বারবার ছলনাময়ী ডেকে গেছে, যে কিনা নিজে ছলনায় মেরেছে অন্তুকে। জয় আমির যখন ঘুমাতো, অন্তু কোনোদিনও নজর বুলিয়ে দেখেনি, ইচ্ছে বা রুচি হয়নি। আর দ্বিতীয়বারের মতন দেখল বুক থেকে রক্ত চুইয়ে বৃষ্টির পানির সাথে ধুয়ে যাচ্ছে। মুখে এক রক্তি ব্যথার লক্ষণ ফুটে ওঠেনি, ঠোঁট দুটো এখনো হাসছে, যে হাসিটা তার ঠোঁটে চিরস্থায়ী। অন্তু আবার অবিশ্বাসে পড়ে, এই লোক উঠে এসে গা খেসবে না? অন্তুর যে কি হলো আজ? আজ তার ভেতরে ভোজ্য নারীত্বের লাফালাফি সে টের পেল। সে আজ এক মুহূর্তের জন্য সদ্য বিধবা হয়ে উঠল। জয় আমিরকে তার ছুতে ইচ্ছে করলো, তার দেখতে ইচ্ছে করলো। আগ্নেয়াস্ত্র থেকে ছুটে আসা বুলেট ওই পাষাণ বুকে কেমন ক্ষত তৈরি করেছে। জয় আমিরের একটি আকাঙ্ক্ষিত আবদার ছিল, সেই রুমে ঢুকেই অন্তুকে বলতো, শার্টটা খুলে দাও তো ঘরওয়ালি। অন্তু দেয়নি কখনো। আজ সে জয় আমিরের বুকের ক্ষত দেখতে আলগোছে শার্টের বোতামগুলো খুলে আলগা করলো। রক্ত জমাট বেঁধে ক্ষতের মুখ বুজে গেছে। থোকা থোকা রক্তের চাপ বুকের ওপর সূক্ষ্ম ছিদ্র দিয়ে থিত্তির করে রক্তের ধারা বয়ে এসে বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে যাচ্ছে। এই রক্তে হামজার ভাগ আছে। কত অংশ হামজার সেটা জানা নেই। ও হামজা সাহেব, জয় আমির এসে গেছে। হামজার দম বন্ধ হয়, চেয়ারের ওপর গা ছেড়ে দেয়। কেমন মৃত পথযাত্রীর মতো সীমাহীন পিপাসায় যেন একটা ঝোঁক গেল সে কোনো রকম। ঘেমে গেছে শরীর। তারপর পর মুহূর্তেই মধ্যেই গলা টিপে পায়ের তলে করে কনস্টেবলকে। আরেকবার বল কথাটা, উচ্চারণ কর। খান কির চ্যাংরা, তোর জিব্বা ছিঁড়ে চিবিয়ে খাবো। তোর আইনের বাল খালি একটা বার। কয়েকজন মিলে অসুস্থ হামজাকে ছাড়াতে পারে না যতক্ষণ না হামজার স্নায়ু শিথিল হয়ে সে হুড়মুড় করে মাটিতে পড়ে গেল। মৃগী রোগীর মতো কাঁপতে লাগলো শরীর, শ্বাস প্রশ্বাস হাঁপানি রোগীদের মতো। জয় কোথায়? জয়ের গোসল হচ্ছে। সেই শেষ রাত থেকে সে ভিজছে রক্ত ও পানিতে একাকার হয়ে। আমি নিবাসের ভিটায় 21 বছর পর তার আবার গোসল হলো। এতক্ষণ সে ভেজা ঘাসে শুয়েছিল, এখন তার জন্য একখানা খাটিয়ে এসেছে, তাকে সেখানে শোয়ানো হলো। এবারের গোসল শেষে হুমারিয়া দাবড়ে ধরে পোশাক পরিয়ে দিল না, কারণ জয় আজ ছুটছে না। তাই কয়েকজন মৌলবী মিলে তার ক্ষত বিক্ষত দেহটা সাদা থপথপে 5 টুকরো কাপড়ে মরল। মৌলবীরা জানে না জয় বেঁচে থাকলে ওই মৌলবীদের জানের ঝুঁকি ছিল। কিন্তু দেখলো আমজাদ সাহেবের শেষ গোসলের দৃশ্য। এবার সে কেঁদে উঠল। তার কেন যেন মনে হচ্ছে এবার শেষবারের মতো সে হারালো। আজ গিয়ে সে চির একলা হলো। আজ সে এমন এক নারী হলো যার আগে পিছে শুধু। আজ সে ফ্রন্ট ইয়ার্ডের গোল পিলারের সাথে হেলান দিয়ে নিশ্চুপ বসে থাকা দর্শক। নাকে ফুরফুর করে ঢুকছে কর্পূর গোলাপ জল সুরমার গন্ধ। সেই গন্ধের সাথে আমজাদ সাহেবের শরীর গন্ধ মিশে একাকার। অন্তু আবেশে চোখ বুজে নিল। অনুমতি এই সাপেক্ষে বন্দি হামজাকে আনা হলো আমি নিবাসে। দুপুর গড়িয়েছে তখন, গুরু বৃষ্টি ঝরছে গায়ে না লাগার মতন, কিন্তু আকাশে ঘন কালো কুটকুটে মেঘ। আকাশে দুঃখ কমেছে না। হামজা পুলিশ ভ্যান থেকে নেমে বিভ্রান্ত হলো। এত লোক আর আমির নিবাসে? পা জমে গেল মাটিতে। তবু সেই ভারী পা টেনে হামজা জয়ের সামনে পৌঁছালো, কিন্তু আর শরীর ভর রাখতে পারলো না, পড়ে গেল মাটিতে। জয় শুয়ে আছে খাটিয়ায়, নাকে দুটো তুলো গোজা। কি আশ্চর্য স্বপ্ন! তুলো দুটো লাল হয়েছে। হামজা আস্তে করে সেই তুলো দুটো খুলে নিল। কি বিশ্রী লাগছে তুলো নাকে।
শ্বাস নিতে দেবে না নাকি এই মৌলবীরা? নাক দিয়ে নালীর মতো সরু রাস্তা দ্বারা রক্ত আসছে। হামজা মনোযোগ মেলে দেখে সেই রক্তের ধারা। কি শান্ত সেই ধারা, গাঢ় লাল খয়েরি রক্তের বর্ণ। ধীরে ধীরে জয়ের দাড়ি ও গাল চুইয়ে থুতনি ছুটছে হামজা, তাই তার অবশ হাতখানা এগিয়ে রক্তগুলো আঙ্গুলের ডগায় মুছে নেয়। জয় কি হয়েছে সে বুঝতে পারছে না। বোঝার জন্য সে আস্তে আস্তে জয়ের বুকের উপরে কাফন সরালো। কি বৃষ্টি দেখতে দুটো জখম। আর একটু নিচে নামলো হামজা, আরেকটা দেখতে পেত। হামজার হাত দুটো তরি হাত রোগীর মতন ছিড়ছিড় করে কাঁপে। সে ঝুঁকেছিল জয়ের মুখের উপর, আর সামান্য ঝুঁকে কপালে একটা চুমু খেল। জয়কে একটু বুঝিয়ে বলা দরকার, নয়তো বুঝবে না জয়। খুব অবাধ্য সে। সে তার কম্পিত শক্ত হাত দুটো দিয়ে জয়ের মুখটা আলতো করে হাত বুলিয়ে দেয়। নেড়ে চেড়ে দেখে জয় ঠান্ডা হয়ে আসা মুখটা। সঞ্জয়, তোকে বলা হয়নি, আমার শরীরটা ভালো না, খুব শিগগির প্যারালাইজড হয়ে যাচ্ছি আমি। তুই শুনে কষ্ট পাস না, এজন্যই চেয়েছিলাম তুই চলে যা, তারপর আমি যাব। একসাথে চিকিৎসা নিরাপত্তা দুইটাই নিশ্চিত হবে। আমার আজকাল রাতে ভুলভাল স্বপ্ন আসে, আজও আসছে। আমি দেখছি তুই পালাসনি। যে আমির নিবাসের শিকারী ভিটে থেকে তোকে 18 বছর ধরে দূরে রেখেছি, তুই বরং আমার অবাধ্য হয়ে সেখানে গেছিস। তারপর তো জানিস ওখানে কি কি হয়। এসব স্বপ্নের কোনো মানে নেই, আমি জানি। আবারও ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি নামলো। হামজা থামলো, থমকালো। জয় শুয়ে আছে, বিকেল হয়ে আসছে। আজকের ঘুমটা কেমন জয়ের? সে চোখের সবটুকু তৃষ্ণা মিটিয়ে জয়কে দেখল। তার খোলা চোখে জয়ের দাড়ি গোফের জোয়ান মুখটা স্পষ্ট ঝাপসা হয়ে আসে। সে দেখে একটি কিশোরকে, হুমারিয়ার ছেলে, বয়স 10, যার পেট ভরানোর জন্য হামজা দুমুঠো খাবার জোগাড় করা খুব জরুরি। জয়কে একটা স্কুলে ভর্তি করাতে হবে। আমি নিবাস থেকে দূরে রাখতে হবে। হামজাকে ছুটতে হবে, খুব ছুটতে হবে। এই দিন দূর করতে হবে, প্রতিশোধ নিতে হবে। জয়কে সাথে নিয়ে অনেকখানি ছুটতে হবে। হামজা ডেকে উঠল। জয়, শোন আমার কথা, একটাবার শোন। আমি তোর সব কথা মেনে নেব। তোর সন্তানকে মেরেছি না? তুই চাইলে আমি শরীরের কতখানি মাংস কেটে নিবি, শোধ যাবে। নাকি তবু হবে না? কি চাস তাহলে? রক্ত চাস? দেব, টাকা তুই। একটু হাস, ভাই বলে ডাক। আমি সত্যিই মরে যাব। আমি অসুস্থ, বুঝলি? অ্যাক্সিডেন্টটা সিরিয়াস মামলা হয়ে দাঁড়িয়েছে। স্পাইনাল কর্ডে ঠাপ খেয়েছে। বেশি দিন বাঁচবো না মনে হয়। তোকেই তো সব সামলাতে হবে, তারপর বসে নিতে হবে এখন থেকেই সব। আমি মরলে তুই কাঁদিস না, হ্যাঁ? আমি তোর সন্তান মেরেছি, ওই জন্যই তো বলছি যে তুই কিন্তু পুরনো হামজাকে পাসনি জয়। আজ আমার ভেতরে এক তিল পরিমাণ শক্তি নেই। তবে আমার মনে হয় এত বড় পাপ আমি আমি করিনি যার শাস্তি হিসেবে আমি তোকে এভাবে দেখব। আমার হাতে গড়া তুই আমার সামনে দিয়ে চলে যাবি কি করে? আমার অধিকার নাই? এই তোর যে বুকে গুলি চলেছে, ওই বুক প্রশস্ত করতে আমার বুক ক্ষয় গেছে। এত সহজ নাকি, হ্যাঁ? ওই যে রক্ত ওখানে দলা বেঁধে, মানে দলা ধরে পড়ে আছে, ওই রক্ত কার? এই ভিটা আর রক্তের সাথে তোর লেনদেন কবে চুকে গেছে? ওই রক্ত আমার, তোর রক্ত মাংস সব আমার দান। সেই রক্ত তোর এই নেমুক হারাম ভিটায় বিসর্জন যাবে। আমি মেনে নেব না। ওঠ, কোর্টের সব তারিখ আছে সামনে। এবার পালানো হলো না, কিছুদিন জেল খাটা লাগবে এবার। চল ওঠ। হামজা আচমকা তীরবিদ্ধ পশুর মতো গর্জন করে উঠল। ওঠ সুরের বাচ্চা, বেঈমানের বাচ্চা। জীবন দিলাম আমি, পালন করলাম আমি, সেই জান তুই হেলায় দান করছিস বাপের ভিটায়, হ্যাঁ? জানোয়ারের বাচ্চা, তোর বাপের ভিটার অধিকার আছে তোর উপর? তোকে মানা করিনি এখানে আসবি না? তোকে 1.5 যুগ ভুলিয়ে রাখলাম, শিখালাম এ ভিটা তোর না, তোর না, তোর না। তোর কাল আছে, তোর মরণ আছে এখানে। তুই আমার অবাধ্য হলি কি করে? তোকে আটকাতে পারলাম না আমি। পাসপোর্ট কোথায় হারামজাদা? কেন এসেছিস সেখানে? জবাব দে। টাকা জয়, কেন এসেছিস? কথা বল।
কথা বল, কিরে কথা বল। হামজা দম আটকে এলো। সে একটু শ্বাসের আশা আকাশের দিকে তাকায়। আহত জানোয়ারের মতো ভোতা গোঙানির বের হয় গলা দিয়ে। সে কাঁদতে জানে না, অথচ চোখ আজ পাগল হয়েছে তার। বুকের মাঝখানে দুটো আঙ্গুল গেড়ে বরাবর ঘষতে লাগলো। বৃষ্টিটা তার উপকারে এলো। বৃষ্টির পানির সাথে ছুপছুপ করে যে কত ফোঁটা নোনা জল জয়ের মুখের উপর পড়লো, জনগণ টের পেল না। মাটি খামচে ধরে খাটিয়ার পাশে মাটিতে কপাল ঠেকে রইল ক্ষণকাল। কোন উপায়ে সে বিশ্বাস করবে কথাটা? এসব মিথ্যা আয়োজন কখনো যথেষ্ট নয় তাকে বিশ্বাস করাতে যে জয় নেই। জয় নেই মানে কি? বাক্যটাই বেমানান। না, আর ভাবা যাচ্ছে না। আশ্চর্যজনকভাবে তার গোটা শরীরে মুহূর্তের মধ্যে খিঁচুনি উঠে গেল। ডাক্তাররা বলবে এটা হলো সাইকোলজিক নন এপিলেপটিক সিজার্স। সে দুই হাতে ঘাস খামছে ধরে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে গেল কিছুক্ষণ। আবার পালা এলো জয়কে ডাকাডাকি। এক্ষুনি উঠবে জয়। কবির এসে পাশে বসে। কবিরের শরীর থেকে থেকে কেঁপে উঠছে, বদ্ধ উন্মাদের মতো দেখতে লাগে তাকে। সে হামজাকে সামলানোর অবস্থায় নেই। কবির ঘাসের উপর উদ্ভ্রান্তের মতো বসে থাকে। সে বিশ্বাস করার চেষ্টা আছে জয় ভাই নেই। নেই মানে কি? কোথায় গেছে? যায়নি, যাবে। সেই মৃতের খাটিয়া থেকে জয়কে দুই হাতে বাহুতে আঁকড়ে বুকের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। পারলে এই মুহূর্তে বুকের ভেতরে লুকিয়ে ফেলা উচিত জয়কে। আর মৌলবীরা হিংসুক নজরে দেখছে, নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে জয়কে। সে জয়কে বুকের সাথে চেপে ধরে আকাশের দিকে তাকে আহত জানোয়ারের মতন এক আর্তনাদ করে উঠল, যে চিৎকার উপস্থিত জনতার পশম শিউরে তোলে। কতক্ষণ ওভাবে বুকের সাথে মিশিয়ে চেপে ধরে রইল বলা যায় না। জয়ের নাক দিয়ে রক্ত আসছে। সেই রক্তে হামজার দেহ মেখে উঠল আস্তে আস্তে। হামজার শরীরের প্রতিটি কোষ শিথিল হয়ে এলো। খিচুনি ভয়াবহ রূপ নিল। জয়কে ছাড়িয়ে নেওয়া তবু মুশকিল তার কাছ থেকে, কিন্তু তার হাতের স্নায়ুকোষ কথা শুনলই না। দেহটা মাটির উপরই গলা কাটা মুরগির মতো ছটফট করে লাফাতে লাগলো। তুলির মেয়েটা কাঁদলো এবার। মামা কাঁদছে, জয় শুয়ে আছে। এতক্ষণ ধরে কাঁদলো, জয় উঠলো না, তার মানে গুরুতর ব্যাপার। সে গিয়ে তার কচি কচি ছোট ছোট হাত জয়ের মুখে বুলিয়ে দিল। রক্ত লেগে গেল তার কচি হাতেও। সে ফুপাতে ফুপাতে ডাকে, তুলি। জয় ওঠো না কেন? মামা ডাকছে যে, ওঠো জয়। আমরা দেখো নতুন একটা জায়গায় এসেছি, একটু ঘুরতে নিয়ে যাবে কি? ওঠো না জয়। জয় তুমি ধুয়ে থেকো, পরে বাসায় গিয়ে এখন ওঠো। সরিয়ে নিল, তাতে কান্নার বেগ বাড়লো কোয়েলের। সে যাবে না জয়ের কাছ থেকে। কি বুঝলো সে কে জানে। সে যেন বুঝতে পেরেছে তারা দূরে গেলে জয়কে সরিয়ে নেওয়া হবে। অতুর হাঁটতে সমস্যা। তার জননদার তখনও লাল রক্তে সিক্ত, যেমনটা জয় আমিরের বুক। কয়েকজন স্থানীয় মহিলা জয়ের বুকে ধরে এনে খাটিয়ার পাশে বসায়। অন্তর ঠিক হামজার মতো একইভাবে কেবল চোখ ভরে দেখে জয়কে। কিচ্ছু বলার নেই তাদের, শুধু বিশ্বাস করার হিসেব মেলানোর আছে। কি ঘটে গেছে? একজন জানের সঙ্গী, আরেকজন জানের দুশ্মন, অথচ দুজনের কাছে জয় সবচেয়ে জটিল বন্ধনে বাঁধা। অন্তর হাতের মুঠোয় তখন জয়ের ব্যবহৃত গলার শিকল আকৃতির লকেটলা চেন, ব্ল্যাক টাংস্টনের আংটি, রূপোর ব্রেসলেট, সেসব জয়ের দেহ থেকে খুলে নিয়ে তার স্ত্রীর হাতেই দেওয়া হয়েছে। সে হাতের মুঠোয় চেপে ধরে, ওগুলোকে অনুভব করে। কঠিন ধাতব জিনিসগুলোতে জয় জয় রব। অন্তু জয়ের উপর ঝুঁকে বসে। অন্তুকে অবাক করে চুপ করে এক ফোঁটা চোখের পানি জয়ের গালের উপর পড়ে। অন্তু বিস্ময় পড়ে। যেদিন আব্বুকে এভাবে দেখেছি সেদিন মনে হয়েছিল আপনাকে এভাবে দেখলে আমি হাসবো, অথচ হাসছি না আমি। আজ খুশির দিন হবার ছিল আমার, খুশি নই আমি। আমার হিংসে হচ্ছে আপনার উপর। আজ আজাদ হলেন আপনি, কয়েদি হলাম আমি। আমার আসামি মুক্ত হয়ে গেল, আমার তার লড়াই ফুরিয়ে গেল। আমার ভীষণ কান্না পাচ্ছে। আপনি দেখবেন না আমার কান্না? আমার বুকে ভেঙে চুরে কান্না পাচ্ছে। এই জীবন খুব ভার হবে। আমার কাঁধে ব্যথা অনুভূত হচ্ছে। সব দায় আপনার, জয় আমির।
চুপচুপ করে চোখের পানি ফেলতে ফেলতে অন্তু কথাগুলো বলে। তার কণ্ঠস্বর কি যে সুন্দর শুনতে লাগে। আখিরাতে দেখা হলে এই বিরোধের খাতা আমি আবার খুলবো। ততদিন মুলতুবি রইল। অন্তু ডুকরে কেঁদে উঠল। সে বসে রইল। এক সময় তাদের পাশ কাটিয়ে একদল খাটিয়া তুলে নিয়ে চলে যায় জয় আমির। নিজের পরিচয়, ভিটে মাটি ও পেছনে একজন হামজাকে মাটিতে ছটফট করা অবস্থায় ফেলে দিব্যি তার চার পায়া খাটিয়ায় চড়ে কোথাও চলেছে। তার আগে আগে পা বাড়িয়েছে। সেটা অদৃশ্য বলেই দেখা গেল না। মালিকের কাছে পাপের হিসেব আজ সব কিছুর আগে। সেখানে মায়া থাকবে না, স্মৃতি অথবা মানবিকতা নয়, থাকবে শুধু খুটখুটে অন্ধকার ও হিসেবের খাতা। প্রতিটি পাপ পুণ্যের হিসেব দিতে জয় আমির ঘটা করে এগিয়ে গেল অনন্তে। যাযাবর জীবনযাপনকারী পাপিষ্ঠ জয় আমিরের স্থায়ী ঠিকানা হলো এতদিনে। তার ঠিকানা হলো পূর্বপুরুষদের পুরনো গোরস্থানে, গোড়াহাটের কেন্দ্রীয় কবরস্থান। এই ঠিকানায় দাখিল হবার পর হয়তো আজ জয় আমির কথা বললে কেবল গলা ছেড়ে বলতো, গরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই। জয় আমির কবরে শায়িত হবার সাথে সাথে তাকে সর্বাধিক ভালোবাসা ও ঘৃণাকারী দুজন হাসপাতালের বেডে শায়িত হলো। মায়াজাবিনকে রিমি ও কবি টেনে টেনে জোরপূর্বক ভর্তি করালো। রিমি কত অভিমান জমেছে তা জানে আর মিন। সেই অভিমান নাকের ডগায় রেখে রিমি অভিযোগ করে, একটাবার আমায় অন্তত বলতে পারতেন আপনার পেটে সন্তান। এতটুকু বিশ্বাস করা যায় না? না, আমি খুব খারাপ মহিলা। আপনার এতটুকু ব্যাপার জানার যোগ্যতা আর অধিকার নেই আমার। মাহজাবিন রিমির হাত দুটো হাতের মুঠোয় জড়িয়ে ধরল। রিমি রিমি শুনুন আমার কথা। আপনি প্রতিভক্তা সরলা নারী। যদি ফাঁস হয়ে যেত এ কথা, জানেন এই ভয়ে কত রাত রবের কাছে কেঁদেছি। আমার পেটটা যেন উঁচু অবধি না হয়, আমার যেন বমি না হয়, আমি যেন দুর্বল না হই যতদিন পাপীরা বন্দিত্বে না যাচ্ছে। কেঁদে ফেলল। দিন কয়েক অবজারভেশনে পর ডাক্তারেরা হামজার শারীরিক ও মানসিক অবস্থার একটি লম্বা ফিরিস্তি দিলেন। অ্যাক্সিডেন্টের ফলে হামজা মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে যে ভয়াবহ ক্ষতিটা হয়েছিল তাতে হামজার শরীর ধীরে ধীরে প্যারালাইজেশনে যাচ্ছিল। কিন্তু এরই মাঝে তার মস্তিষ্ক অসহনীয় পর্যায়ে নিউরোজেনিক শক পেয়েছে। তাতে প্রথমে ব্লাড প্রেশার লো হয়েছে। সেক্ষেত্রে মস্তিষ্ক ও স্নায়ুরজ্জুতে অক্সিজেন যাতায়াত কমেছে। কর্টিসলের মাত্রা বাড়ায় নিউরোটক্সিক কন্ডিশন তৈরি হয়ে স্নায়ু সংযোগ নষ্ট হয়ে গেছে পুরোপুরি। তাদের অবজারভেশনে তাদেরকে হামজা মোটর নিউরন ধ্বংসের বার্তাও দিয়েছে। এসব বর্ণনা রোগীর লোককে দেওয়া হয় না। তারা বড় জোর সবাইকে জানিয়েছে হামজাকে তার জীবনের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত একটি বস্তুর সাথে জুড়ে দিতে পারে। সেটা হলো হুইল চেয়ার, যেখানে হামজা এক জীবন পক্ষাঘাতে কাটবে। কিন্তু হামজাকে কোন উপায় এই সাজা কবুল করানো যাবে? সে তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সে ফাঁসিতে ঝুলে পড়বে। এক জীবন পঙ্গু হয়ে সে বাঁচবে না, জয়কে ছাড়া বাঁচবে না। সে যে ক্ষমতা প্রতিপত্তির পেছনে নিজেকে ক্ষয় করেছে তা হারিয়ে সে বাঁচবে না। তার কাছে না বাঁচার অসংখ্য কারণ থাকতে সে বেঁচে থাকার ভয়াবহ জীবন পার করার মতো উন্মাদ নয়। সপ্তাহখানেক পর হাসপাতালে কবির এসেছে মাহজাবিনের কাছে। তুলি ওই তো মেঝের উপর বসে আছে, দেয়ালে হেলান দিয়ে। কোয়েলের সাহস নেই মায়ের কাছে গিয়ে আহ্লাদ করার, তার কথা শোনার, সাথে খেলার, আহ্লাদ দেখার। একটা লোক আজ কয়েকটা দিন খুব ফাঁকিবাজি করছে। খুব হাসপাতালের বারান্দায় আজ কতগুলো দিন ধরে অপেক্ষা করছে সে রোজ। জয়টা কি পরিমাণ বেয়াদব হয়েছে ভাবা যায়। বড় মামা হাসপাতালে, আরমিন মামনি হাসপাতালে, অথচ বেয়াদব জয় একটা বারও এলো না দেখতে। তার মায়ের মেজাজটা এত খারাপ হয়েছে যেন কোয়েলকে চেনেই না। আজ কয়েকটা দিন কবির মামা তাকে খাওয়ায়, কবির মামার কাছে সে থাকছে। জয়ের কথা মনে পড়লে সে কবির মামার গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করে জয়ের কথা। কবির মামা যে খুব ভালো কিছু করেছে তা না, শুধু চেয়ে থাকছে কোয়েলের দিকে। মুখে একটু হাসিও নেই, কেমন চোখ দুটো লাল হয়ে যায়, যেন কাঁদবে। মায়ের কাছে যেতে ভয় লাগে, কর্কশভাবে তাড়িয়ে দেয়।
একা থাকতে চায়। কবির খুব কষ্টে আছে। তার মনে আছে সেদিন সে জয়কে উঠিয়ে নিয়ে কিছু মানুষকে চলে যেতে দেখেছে। কোথায় নিয়ে গেছিল সেটা জানা হয়নি। মায়ের কাছে জিজ্ঞেস করার অবস্থা নেই। তুলিকে দেখতে পাগলিনী লাগে। সে খায় না কিছু, মাথায় তেল চিরুনি বহুদিন পরেনি যেন। শরীরে দুধে আলতা রঙে আলকাতরা ছোপ ছোপ পড়েছে। সে একটা নোংরা বাপের অবৈধ মেয়ে। মানুষ হয়েছে বাপের সৎ মায়ের কাছে। ছোট বোনের মতো একটি তরু ছিল, চলে গেছে। বিয়ে হয়েছিল এক নষ্ট পুরুষের সাথে। তাকে তার ভাইয়ের মতো দেখতে হামজা খুন করেছে। তার বাপের বোনের ছেলে আত্মীয় বলতে একটা জয় ছিল। তাকে তুলি সপ্তাহখানিক আগে 4 পায়া পালকিতে চড়ে পালাতে দেখেছে। সবাই কি তুলির দায়ভার উঠানোর ভয়ে এভাবে পালিয়ে যাচ্ছে? তার এখন এই মহাবিশ্বে কেউ নেই, আর সে একজনের আছে, তার মেয়ের মা সে। কিন্তু তার সাথে নেই সেই মেয়ের ক্ষুধা নিবারণের 1 ছটাক দুধ কিনে পান করানোর। কোলকে ডেকে নিয়ে মায়াজাবিন কোলে বসায়, প্রিয়গাঢ় স্নেহে 2টো সিক্ত চুমু খায়, মাথায় হাত বোলায়। এক এতিম শিশু কন্যা ঠিক তারই মতো, যার দুনিয়া আপন বলতে এক অসহায় মা ছাড়া কেউ নেই। কবির থুতনিটা বুকের সাথে ঠেকিয়ে খুব কাঁদলো অন্তুর কাছে। ছেলে মানুষের কান্না অদ্ভুত এক দৃশ্য। অন্তুর মায়া হয়। এক পাপিষ্ঠ জন্য এক যুবকের এই বুক ভাঙা কান্নায় সে অবাক হয়। অদ্ভুত অনুভূতি হয় তার। আমারে ক্ষমা করে দিয়েন ভাবি। আমি সেদিন জানলে আপনারা সাথে কইরা নিয়া মেলাতুর পালাইতাম, আপনারা ওই বাড়িতে রাইখা চাইতাম না। আরও কত পাপ করেছি, আমার ক্ষমা করবেন। আমার কত বড় ভুল হয়েছে, কত আকাম না বুঝেই করছি, কষ্ট দিছি আপনারে। আপনি যা উল্লেখ করছেন সেগুলো আমার কাছে কোনো অপরাধ নয়। আপনি এটাই বা কেন ভাবছেন সেদিন আমি যেতাম আপনার সাথে? কোথায় যেতাম, কাদের সাথে? আপনাদের পথে চলে সুরক্ষিত থাকার লোভ আমার ছিল কবে? একটা কথা বলুন তো। কবির মাথা তোলে। আপনাদের মনে হয় আমি নিজের সাথে ঘটা অন্যায় মাথায় তুলে রেখে প্রতিশোধের নেশায় এত কিছু করলাম? কবির কাছে জবাব নেই। মাহজাবিন মলিন হাসে আর নিজ মনে বলে, আমি যেদিন বড় ঘরের বাচ্চাদেরকে দেখেছি, আমি একজন মুরসালিন মহানকে দেখেছি। আমার জীবন ও পরিস্থিতির ওপর থাকা সমস্ত ক্ষোভ পানি হয়ে গেছে। ধৈর্য বেড়ে অসীম হবার পথে আমি এক এমন পুরুষকে দেখেছি যার জীবনের ত্যাগ তিতিক্ষা আদর্শ হারানোর সামনে আমার জীবনের ক্ষয় নেহাত তুচ্ছ। ওদেরকে দেখার পর থেকে আমি আর প্রতিশোধের কথা ভাবার ফুরসত পাইনি লজ্জায়। ছোট ছোট শিশুদের জীবনে যারা এমন দুর্ভোগ আনতে পারে, সেই তুলনায় আমার সাথে তারা কী বা এমন করেছে? আমি আপনার বড় ভাইয়ের কাছে কৃতজ্ঞ আমাকে তুলনামূলক এত শান্তির জীবন দেবার জন্য। মুমতাহিনার তুলনায় আমি ভাগ্যবতী, মুরসালিন মহানের তুলনায় তরু রূপকথা আপা আর ছোট বাচ্চাদের তুলনায় আমার এর পরেও জীবনের প্রতি ক্ষোভ থাকলে আমি অকৃতজ্ঞদের দলে পড়ে যাব। আমার রব আমাকে অবশ্যই ভালোবাসেন। আমি কিছুই হারাইনি। তিনি যা আমানত আমায় দিয়েছিলেন তিনিই কেড়ে নিয়েছেন। কিছুই তো আমার নয়। কবির মাথা তুলই না। অনুতাপ ও দুঃখে ব্যাকুল হয়ে পাগলের মতো বারবার ফুপিয়ে নাক টানতে লাগলো সে। জয় ভাই মুরসালিন মহান্ত্রে মারে নাই? আর বাচ্চাদেরকে, ওদেরকেও কি মারেনি সে? মাহজাবিন যেন একটু সপ্রভিত হলো। আহাদরে জয় ভাই মারছে, সাথে আরও কয়টারে বাকি বাচ্চা করে এমপির কাছে দেওয়া হয়েছিল। ওরা এখন গুম হইয়া গেছে। নাই আর। মাহজাবিনের চোখ বোঝে। মৃত মানুষটার ব্যাপারে আর ঘৃণিত সত্য শোনার শক্তি নেই তার। সে সত্যি অনেক চেষ্টা করেছে জয় আমিরকে ক্ষমা করার, সে ব্যর্থ। বারবার যখন নিজের সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের জন্য সাপ মনে জয় আমিরকে ক্ষমা করে দিতে সফল হয়েছে, তখনই তার এই পাপগুলো এসে তার চেয়েও বেশি ঘেন্না জড়ো করেছে বুকের ভেতর। সে হাত উঁচিয়ে ধরে থামায় কবিরকে। কবির মুখটা নুয়ে অপরাধীর হয়ে বসে রইল। মায়াজাবিন ভেতর থেকে ব্যথা সামান্য ঝাপসা হয়। কবির তার উপর যেন শুরু থেকে সদয় ছিল। তার মায়া হয় কবিরের উপর, ইচ্ছে করে সান্ত্বনা দিতে, কিন্তু সে পারে না।
তার মুখটা নারকেলের ভালো উদাহরণ তার ক্ষেত্রে। সে মৃদু স্বরে জিজ্ঞেস করে, তার পাপ নিয়ে আপনার এত অপরাধ বোধ? কে আপনি? জয় আমিরের বন্ধু, সঙ্গী, আত্মার সম্পর্ক? কে? কেমন করে মাথা নাড়ে কবির। জানা নাই, আমার জানা নাই। কবির আবার কেমন কাতর হয়ে পড়ল এই প্রশ্নে। মাহজাবিন এক প্রশ্ন রাখে তখন। আপনি বিয়ে করেছেন কবির ভাই? কবির তাকায় অন্তুর দিকে, নিজেকে সামলায়। তার বুকে শান্তি আনে অন্তুর ডাক। সে তার ছিল করে ব্যথিত হাসে। হে বিয়ে দিবে সেই তো ফাঁকি দিয়া পালাইছে। তার ঘরওয়ালি হিসেবে আমি যদি দায়িত্বখানা নিই? কবির বিশ্বাস করতে পারে না তার আধো ভেজা চোখ দুটো বিস্ময় ও প্রশান্তি উল্লাসে চিকমিক করে উঠে। মাহজাবিন বলে, একজন সুন্দরী অসহায় কোণে আছে আমার হাতে। তার আছে তার চেয়েও সুন্দরী নিষ্পাপ এক শিশু মেয়ে। বলুন, কবুল? কবি বিভ্রান্ত হয়, কথা বলতে পারে না। তার বুক কাঁপে দূর দূর করে। মাহজাবিন তুলির দিকে ইশারা করে, দেখুন তো পছন্দ হয়? কবির এক নজর তুলিকে দেখে আর তার অস্থির লাগে। পাটোয়ারি বাড়ির মেয়ে, সবসময় সমীহের নজরে দেখা নারীকে সে হবু স্ত্রীর চোখে দেখতে গিয়ে থতমত খায়। সেই লোক আপনাকেও বিয়ে দিতে চেয়েছিল, তাকেও। সে তো ভালো লোক ছিল না, ছিল এক নম্বরের সুযোগ সন্ধানী। সুযোগ বুঝে ওয়াদা ছেড়ে ছুড়ে পালিয়েছে। কবির মাথা নত করে। মাহজাবিন খুব সামান্য হাসে। মাথা যদি সম্মতিতে নত হলো, তো আমি আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব কবির ভাই। কবির আপ্লুত হয়ে ছটফট করে উঠে, নিজের মুখ চোখে দুই হাত বুলিয়ে অপ্রস্তুতিতে। কোয়েল বুঝতে না পেরে একবার কবির মামা আবার মামুনির দিকে চায়। কবির সুধ হয়, কোথায় যাবেন আপনি? হাসপাতালে থেকে? মাহজাবিন কিছুক্ষণ চুপ থেকে বলে, একটা উপকার করুন আমার। এর কোনো দাম দিতে পারবো না, কিন্তু আমার কাছে কিছু নেই। লজ্জা দিতেছেন অধমরে? মাহজাবিন মাথা নাড়ে। রৌফ কাজতরকে একটা খবর দেবেন, সে যেন একটু দেখা করে আমার সঙ্গে। কবির জিজ্ঞেস করে না কেন, চুপচাপ সম্মতিতে মাথা দুলায়। অন্তু তুলি ও রিমিকে ডেকে নেয়। কবির তাতেও আরো দ্রুত সরে গেল। তার অদ্ভুত রকমের অস্থির লাগছে। তার একবার এক্ষুনি কবরস্থানে যাওয়া দরকার। তার বিয়ের কথা চলছে, বিয়ের ঘটক যে লোকের ঘরওয়ালি, তার কাছে একটু ক্ষোভ ছাড়া দরকার না? অন্তুর পিছনে এমপির গোটা পার্টি পড়ে আছে। এখন সে পুরস্কার ঘোষিত নিখোঁজ ছাগলের মতন, যে যেখানে পাবে পুরস্কার লোভে শিকার ধরে নিয়ে দিয়ে সম্মানী আদায় করবে। বাপ্পির লোক হাসপাতালে আসেনি, তার কারণ হামজাকে পাহারা দিতে পুলিশ মোতায়েন রয়েছে হাসপাতালের সাথে। কবির নিজেদের গোটা দল বল আশেপাশে ভিড়িয়ে রেখেছে। হামলা হলে হাসপাতালে একটি সংঘর্ষ নিশ্চিত হবে। পাটোয়ারি বাড়ি হামজার নামে, যৌথ মালিকানায় কেউ নেই, সুতরাং আইনতভাবে তার বাড়িটি সরকারিভাবে বাজেয়াপ্ত হবার কথা। কিন্তু হলো যেটা, হামজা যে বাড়ির ব্যবসায়িক গোডাউনে টর্চার সেলের মতো জাহান্নাম খুলে রেখেছিল, সেই বিষয়টা চাপা দেওয়া হলো। হামজা দলীয় কর্মী, তার বাড়িতে এমন কিছু রয়েছে, ঘটেছে, এটা সরাসরি জানতে দিলে জনগণের ভিতরে ক্ষোভ পয়দা হবে না? বিষয়টা খুব খারাপ হবে। হাজার হোক হামজা সরকারি দলীয় কর্মী, তার কর্মের ক্রেডিট দলের নামে চায়, সুতরাং ওটা ইস্পাত লোহার গোডাউন হিসেবেই রয়ে গেল। কিন্তু হামজার অপরাধ, এবং সেটা একটাই, এমপির খুন, নয়তো বাকিগুলো ধরা হতো না। বাড়ির মালিকানায় কেবল সে আছে, তাই পাটোয়ারি বাড়িকে সিলগালা করা হলো। আইনত অনুমতি যদি পায় কখনো, তবেই ওখানে কেউ বসবাস করতে পারবে। হামজা চিকিৎসার জন্য ওয়ার্কশপের কাঁচামাল খুব সুলভ মূল্যে বিক্রি করলো রিমি। লাভ হলো না কিছুই। থেরাপির মনের সান্ত্বনা বইকে কিছুই নয়, মস্তিষ্কের উপর হাত ঘোরানো মুশকিল। হামজার স্পাইনাল কর্ড পুরোপুরি ধ্বংস, জীবন মৃত্যু হয়ে উঠল হামজা। দেখলে মনে হয় সে জীবিত আছে, চলমান জগতের সঙ্গে মানসিক ও শারীরিকভাবে সকল সংযোগ বিচ্ছিন্ন করে সে চলে গেছে সাবকনসাস রেনমে। রিমির বাড়ি থেকে লোক এলো এতদিন পর। মেয়েকে তারা ত্যাগ করেছিল যখন হামজার প্রতিপত্তি বাড়ছিল, কিন্তু তা রিমির বাপ চাচাদের কাজে লাগেনি। তখন মাজার কতবার বলেছে রিমিকে তালাক দিয়ে চলে আসতে। রিমি চায়নি, তার স্বামী কোনো স্বার্থ হাসিলের হাতিয়ার নয়, এইটা বলে অপমান করে তাড়িয়েছে। হামজা সচল থাকা অবস্থায় সাহস ছিল না ও বাড়ির কেউ
রিমিকে ছাড়িয়ে নিয়ে যায়, এমনকি মাজারের মৃত্যুর পরেও না। মাজার ও ঝন্টু সাহেবের মরার পরেও সাহস হয়নি সরাসরি দুই ভাইয়ের উপর আঙুল তোলার। কিন্তু এখন হামজার দিন ফুরিয়েছে, তারা রিমিকে ছাড়িয়ে নিতে এলো। হামজার সামনেই রিমির বাবা দাঁড়িয়ে বলল, তোরে বিয়ে দিয়ে দেয়া মানে বিক্রি করা রে। চল, বহুত হইছে, এক মরার গড় করার জন্য পরে থাকবি, আর তার গড়ই বা কই? সরকারে তো সিল মারছে, সেখানেও এই হসপিটালে দাসীর মতন পড়ে থাকবি? আমার সাথে চল। এই বয়সে এই সর্বনাশ কেন? মেয়েকে আমি খেলা খেলতে জন্ম দিছি, আর কিসের আশায় পড়ে থাকবি? একটা সন্তান হইব না, না খেয়ে মরা লাগবে। বড় বড় কথা বললেন আজ রিমির বাবা। হামজা এতগুলো দিনে চলমান পরিবেশের কোনো কিছুতেই মনোযোগ দেয়নি। জয় আর নেই, এই কথাটা নিজেকে বিশ্বাস করানোর ব্যস্ততায় আর কোথাও মনোযোগ দেওয়ার ফুসরতও পায়নি। আজ আর চোখে রিমির দিকে খেয়াল করে, তার চোখে রিমিকে আটকে রাখার প্রয়াস নেই, আধিপত্য নেই, শুধু নির্বাক এক প্রক্ষাঘাতগ্রস্ত হিসেবে সে দুর্বল চোখ দুটো রিমির প্রতিক্রিয়া খেয়াল করতে চাইল। রিমি বলে, আব্বু, আপনি আমার স্বামীর ব্যাপারে কথা বলছেন। সে অসুস্থ, মৃত নয়। আর আমি তার সঙ্গে পালিয়ে আসিনি, আপনারা বিয়ে করিয়ে সঙ্গে দিয়েছিলেন। এরপর তার সঙ্গে থাকাটাই আমার জীবন। সেই সঙ্গে ঘর থাকুক বা না থাকুক, যদি কোনো দরকারে আপনার কাছে যাই, ফিরিয়ে দেবেন না, এতটুকুই অনুরোধ। যেমন তার স্ত্রী আমি, আপনার মেয়েও। আপনাদের পার্টিতে কি হয়েছে তা মনে না রেখে মনে করুন না যে আপনার মেয়ের জামাই অসুস্থ, সে সুস্থ হোক, তারপর না হয় তার অপরাধ হিসেব করব। রিমির বাবা মেয়েকে ধরে কেঁদে ফেলেন। তিনি 17 বছর বয়স্ক ছোট্ট মেয়েকে এই রাক্ষসের কাছে বিক্রি করেছিলেন ক্ষমতার স্বার্থে। আজ এমনটা উপলব্ধি হলো তার। আজ মেয়ে নারী হয়েছে, বড় হয়েছে, ভারী ভারী কথা শিখেছে, কিন্তু হারিয়ে গেছে জীবনের সকল চাঞ্চল্য আর রং। পরের শাড়িটাও মলিন, মুখটা যেন বার্ধক্য এসে জমেছে। বয়স এখনো 23 পেরোয়নি। এর দায় কার? তার নিজের সিংহভাগ। মেয়ের কাছে বড় লজ্জিত হয়ে বুকে ব্যথা নিয়ে ফিরে গেলেন তিনি। হামজার আজ আবার মরার শখ জাগে। তার মনে হলো রিমির সাথে সে জুলুম করেছে, কিন্তু কি জুলুম? সে তো এমনই, তা মানতে পারলো না কেন রিমি? রিমির কাছে সে ক্ষমা চাইবে? কি বলে ক্ষমা চাইবে? সে তো অপরাধ করেনি, তার অপরাধ, তার পথটাই ছিল ওটা। সে যা করেছে সেটাই তার কাজ ও নীতি, রাজনীতি। দোষ রিমির। সে কেন আরবিনের মতদর্শে লালিত হতে গেছে? রৌফ কায়সারের কাছে মাহজাবিন নিরাপত্তা চাইল। দিনাজপুর থাকা নিরাপত্তা। থার্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিতে সে পারেনি। মনোয়ারা রহমানের কাছে গর্ভকালীন সংকটে অনুপস্থিতির আবেদন ও রিপোর্ট জমা দেবার পর মনোয়ারা রহমান কনসিডার করলেন। গোটা ভার্সিটি ও অঞ্চল থমকে গেছিল জয় আমিরের মৃত্যুর সংবাদে। কেউ লাশ দেখতে না পারার আফসোসে ঘুম রইল। এই নিয়ে ভার্সিটি প্রাঙ্গণে মৃত্যু ক্ষোভে বইল। লাশ কেন গোড়াহাটে দাফন করে শুধু খবর আনা হয়েছে? জয় আমিরের কি আছে গোড়াহাটে? সব তো বাসের হাট। আর বিশ্ববিদ্যালয়ে অধিকার ছিল জয় আমিরের উপর। পরীক্ষা দেওয়ার অনুমতি পেল মাহেজাবিন। পড়ালেখার খরচও এতগুলো পেট চালাতে মাহেজাবিনের উপার্জন দরকার। সব ব্যবস্থা না করে মা ও ভাবিকে দিনাজপুর আনা যায় না। নিজের জন্য তখন দামি ওষুধের ফর্দ লিখে দিয়েছে ডাক্তার। সেই প্রেসক্রিপশন কোথাও হারিয়ে ফেললো সে। ওষুধ কেনার পয়সা নেই, প্রেসক্রিপশনের কি কাজ? দিনাজপুর থাকা তখন বাঘের খাঁচায় মুরগির মতন। রৌফ কায়সার কতটুকু নিরাপত্তা দিতে পারবে তাকে? স্বল্প পরিচয়, এছাড়াও একজন সহকারী কর্মকর্তার কাছে ব্যক্তিগত নিরাপত্তা আশা করাটা বেমানান। আমজাদ সাহেবের বাড়ির পেছনে 1 কাঠা জমি পড়ে আছে এখনো, ছোট কস্তুরীর খাল হিসেবে। ওইটুকু বিক্রির সিদ্ধান্ত নিয়ে অন্তু কুষ্টিয়া যাবার প্রস্তুতি নেয়। অনুমতি সাপেক্ষে পাটোয়ারির বাড়িতে শেষবারের মতো ঢুকেছিল সেই দিন সে। শুকনো রক্তে জন ড্রয়িং স্পেস পেরিয়ে অন্তু সোজা সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায়। আকাশে একটু মেঘলা, বাতাস বইছে খুব, তাতে ধারণ করা যায় বেশি নাও আসতে পারে। মালিক নেই আজ কতগুলো দিন, তবু গুনলে কবুতরের সংখ্যায় বেশি পাওয়া যাবে এমনটাই হতো। জয়ের কেনা কবুতর ওরাওরি শেষে সাথে নতুন কবুতর নিয়ে আসতো, কারণ কবুতররা জেনে গেছিল জয়ের ছাদে ভিআইপি খাবার মেলে। কত জাতের কবুতর? সবচেয়ে বেশি সাদা পায়রা, প্রত্যেক জাতের জন্য আলাদা আলাদা
ক্ষোভ। আজ কয়েকদিন ভীষণ নোংরা করে ফেলেছে ছাদ ও ক্ষোভগুলো। সাদা পায়রাগুলো দেখে অন্তুর চোখে বিভ্রম তৈরি হয়। কবুতর ঝাপসা হয়, সে দেখে কবুতর ঘরের কবুতরগুলোকে। সাদা ধপধপে পাঞ্জাবি, পাজামা, টুপি পরা নিষ্পাপ কবুতরের ছাগ। ঠিক এদের মতোই বহুদিন না খাওয়া পিপাসায় কাতর অন্তুর ধপ করে বসে পড়ে ছাদের উপর। অসুস্থ লাগে তার। ক্ষোভ। জয় আমির কি করেছে তাদের সাথে? সে কলঙ্কিত এক নারী, সে এমন এক পাপিষ্টের ঘরের স্ত্রী যার পাপ নিকৃষ্টতাকেও হার মানিয়েছে। এই কবুতর গুলোকে ঠিক রোজ দানা খাইয়ে জয় আমির পানি পান করানোর জন্য কতগুলো শৌখিন পাত্র ছাদ জুড়ে রাখা, কত রকম দামি শস্যের আয়োজন ছিল সাদা পায়রাগুলোর জন্য। অথচ নিষ্পাপ ছোট্ট ছোট্ট মানব সন্তানের জন্য সামান্য প্রাণ ভিক্ষা দেবার প্রয়াস ছিল না, যার মধ্যে তার বিধবা স্ত্রী হিসেবে মায়াজাবিন আজ সাদা পায়রাগুলোর সম্মুখে অনেকক্ষণ বসে রইল। নিজেকে ধিক্কার দিল সে। তার হঠাৎই মনে হলো বাংলাদেশের আইন জয় আমিরদেরকে শাস্তি দিতে প্রস্তুত নয়। আচ্ছা, সে কি এই কাজটা করতে পারতো না? সে কেন পারেনি ঘুমের মধ্যে জয় আমিরের গলাটা কেটে দ্বিখণ্ডিত করে ফেলতে? হামজা পাটোয়ারি তার পাশের ঘরেই কত রাত বেঘরে ঘুমিয়েছে। কিসের আদর্শ মাঝখানে এসে দাঁড়িয়েছিল, যে আদর্শে নিষ্পাপ শিশুগুলোর প্রাণ বাঁচাতে দুটো রাক্ষস বধ করতে পারেনি হাজার সুযোগ পেয়েও। যে দুটো নাগালে ছিল তাদেরকে বধ তো সে করতেই পারত। এমন দুজন খুনিকে হত্যা করে এক জীবন কারাগারে কাটানোর চেয়ে সুখের আর কি হতো? এই ধিকৃতি ধ্বংসপ্রাপ্ত জীবন অসহনীয়। সে কোন আইনের আইনজীবী হতে চায়? আইন কোথায়? যেখানে আইন নেই সেখানে আইনজীবীর কিসের? দেশ কোন দিকে হাঁটছে, কাদের হাত ধরে এগোচ্ছে, সেই দেশে কিসের আইনজীবী হবে সে? সে কি করে এক ভুল দেশে জন্মেছে, এক ভুল স্বপ্ন লালন করেনি নিজের মাঝে? ছেড়ে দিয়ে পোষা পায়রা জয়ের উড়িয়ে দেওয়ার উপায় নেই। সারাদিন এদিক ওদিক উড়ে এসে দানা খাওয়ার সময় অথবা সন্ধ্যা বেলায় ঠিক ফিরে আসে তারা। জয় আমিরের তৈরি নিরে মায়াজাবিন আবার তাচ্ছিল হাসে। সামান্য পায়রাকে কতটা স্বাধীনতা দিয়ে পালন করছে লোকটা, অথচ মানুষ তার কাছে এই সুযোগ পায়নি। সে নিজেও বোধহয় পারেনি মানুষগুলোর জন্য কিছু করতে। আজ পায়রাগুলোকে অন্তত মুক্ত করা যাক। এই বাড়িতে ওদেরকে দানা পানি দেবার মতো আর কোনো প্রাণ থাকবে না। সে তাদেরকে উড়িয়ে দিতে চায়। তারা মায়াজাবিনকে খুব চেনে, তারা বরং খুশি হয়েছে বাড়ির লোক এসেছে, কিছু খাবার মিলবে। তারা উড়বে কেন? এটাই তো আভাস তাদের। তারা বাকবাকুম রবে জয় আমিরকে ডাকলো কিনা কে জানে। তাদেরকে তাড়ানো গেল না। মায়াজাবিন রুমে এসে গম পেল, সেগুলোর সাথে বাসি পানি তুলে নিয়ে গিয়ে শেষবারের মতো সে কবুতরগুলোকে খেতে দিল। ঝেপে এলো সবগুলো তার পায়ের কাছে। দুটো সাদা পায়রা তুলে আদর করে মাহাজাবে, বাকিরা গা ঘেঁষে তাদেরকে হাতে তুলে আদর দেয়, আহ্লাদে সম্মস্বরে ডাকে। সন্ধ্যা হয়ে আসছিল, তাকে যেতে হবে। একবার পেছন ফিরে কবুতরগুলোকে দেখে নিচে নেমে এলো সিঁড়িপে। এরপর বহুদিন কোনো মালিককে এবং খাবার না পেয়ে ওগুলো গন্তব্যহীন উড়াল দেবে পাটোয়ারির বাড়ি ছেড়ে। তখন এই বাড়ি পুরোপুরি প্রাণ মুক্ত হবে। অন্তু নিজের রুমে এলো। নিজের রুম নয়, জয় আমিরের রুম। সে ভাগ পেয়েছিল। সেখানে ঢুকতেই 3 দেয়াল জুড়ে বড় বড় ফ্রেমে টাঙানো ছবি নজরে পড়ে। অন্তু রুমটা দেখে। বিছানায় পড়ে আছে জয় আমিরের বালিশটাও, চাদরটাও জড়ানো। রুম জুড়ে ভ্যাপসা একটা গন্ধ। জয় আমিরের শরীরের ঘাম, রক্ত, পারফিউমে মেশা বাসি গন্ধের সাথে আরও কিছু গন্ধ মিশে বদ্ধ ঘরটায় অদ্ভুত এক গন্ধ জড়ো হয়েছে। আলমারি ভর্তি শার্ট, প্যান্ট, লুঙ্গি, পারফিউম, ঘড়ি, রুমের আসবাব, বাথরুমের সরঞ্জাম। সেখানকার হ্যাঙ্গারে ঝুলছে তার গামছা। দুটো নোংরা তোয়ালে বাথরুমের শুকনো মেঝেতে পড়ে আছে দুটো ভেজা লুঙ্গি। অন্তর অস্থির লাগে। সে বসে মেঝের উপর। মাগরিবের আজান হলো তখনই। সে আস্তে আস্তে উঠে গিয়ে অজু করে বহুদূরের শুকনো বাথরুম ভিজে উঠে তাতে মা যাবেন জয় আমিরের ঘরটাতে শেষবার মাগরিবের নামাজ আদায় করে। নামাজ শেষে একাকিত্বে সূচিকে হু করে কাঁদে সে। তার সন্তান নেই, বাবা কবরে সাইত আজ কতগুলো দিন। আসামিও আজ জীবন খুব ভারী লাগে তার। সকাল থেকে কিছু খাওয়া নেই, খিদে নেই,
কান্না করার ফলে শরীর ও মন আর অবসন্ন হয়ে এলো। বেশ কয়েকবার বিভ্রম তৈরি হলো। ভারী পা মেলে জয়া আমির ঠুকলো। অসময় হুট করে ঘর যায়। বেশিরভাগ সে রুমেই আসতো তখন। অন্তু নামাজে থাকতো। আজও এলো। মাহজাবিন মোনাজাত ছাড়তে জয় আমির এসে জায়নামাজের পাশে বসে। মাহজাবিন তাকায় না, তার অস্বস্তি হয়। এত জ্বালাতন করছেন কেন? তুই এসেছিস আরমিন? আমি তো এখানেই আছি। এখানে এই ঘরে?